নমস্কার। আমাদের সিপিআইএম ডিজিটালের পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের সঙ্গে আছেন বিড়ি অ্যান্ড টোব্যাকো ফেডারেশন অফ ইন্ডিয়ার রাজ্য কমিটির সিলেক্ট মেম্বার কমরেড পৃথা তা। বেশ কিছুদিন ধরে পৃথা এই বিড়ি শ্রমিক নিয়ে এবং তাদের সঙ্গে কাজ করছেন। আজ আমরা ওর কাছ থেকে জানতে চেষ্টা করব এই মানুষগুলো কেমন আছেন, কিভাবে আছেন। শ্রোতাদের সঙ্গে ভাগ করে নেব এই শ্রমিকদের জীবন যন্ত্রণার কথা। কমরেড পৃথা, আপনাকে আমাদের প্রথম প্রশ্ন, আপনাদের সংগঠন সম্পর্কে যদি আমাদের কিছু বলেন। কতজন সদস্য আছেন এবং এরা মূলত কোন জেলার মানুষ? এদের মধ্যে পুরুষ বা মহিলার অনুপাতটা কি? পুরুষ এবং মহিলার অনুপাতটা কি? শিশু শ্রমিকও কি আছে? আমি পশ্চিমবঙ্গের হিসাবটাই বলছি। আমাদের পশ্চিমবঙ্গে 20 লক্ষ বিড়ি শ্রমিক। 20 লক্ষের মধ্যে 20 লক্ষের কিছু এদিক ওদিক, মানে এদিক ওদিক বলতে বেশি হবে সংখ্যাটা, 20 লক্ষ কয়েক হাজার। তো তাদের মধ্যে আমরা 2 লক্ষ থেকে একটু বেশি, 2.5 লাখের বা 2.25 লাখ বিড়ি শ্রমিককে আমরা আমাদের ইউনিয়নে ইউনাইটেড করার কাজ করতে পেরেছি। আমাদের সদস্য সংখ্যা আগে অনেক বেশি ছিল, তারপর সরকার পরিবর্তন এবং আরো নানা পারিপার্শ্বিক চাপ ইত্যাদিতে সদস্যপদ ত্যাগ করেন অনেকেই। আর এখানে মহিলা হচ্ছে 100-র মধ্যে 80 জন থেকে 85 জনই মহিলা। এবং এই যে যত পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে রাজ্যে, তত ওয়ার্কারদের মধ্যে মহিলা ওয়ার্কারের সংখ্যাও বাড়ছে। আর হচ্ছে যে এই সংগঠনটিতে বাদ বাকি যারা আছেন আমাদের সংগঠনের বাইরে বিড়ি ওয়ার্কার, তাদেরকে নিয়েও সংগঠন বিভিন্ন ধরনের কাজ করে। তাদের দাবি দেওয়া, তাদের ইনসেনটিভ বলুন, তাদের ওয়ার্কার হিসেবে দাবি দেওয়া ইত্যাদি নিয়ে। এখানে বিড়ি শ্রমিকদের মধ্যে বয়স্ক মহিলা অনেকে আছেন, কিন্তু অল্প বয়সী যারা মহিলা তাদের মুক্ত হওয়ার সংখ্যাই বেশি। তার কারণ হচ্ছে বিড়ি মালিকরা সবসময়ই চায় অল্প বয়সী মেয়েদের দিয়ে বিড়ি বাঁধাতে, কারণ তাদের হাতে স্পিড বেশি থাকে আর আঙুল সরু থাকে। অল্প বয়সী মেয়েদের আঙুলের ডগ সরু হয়, ওই জন্য বিড়ির বাঁধন ভালো হয়, তাই তারা অল্প বয়সী মেয়েদের দিয়ে কাজ করাতে চায়। বয়স হয়ে গেলে হয় কি, দীর্ঘদিন ধরে এই কাজ করে করে হাতের মানে আর্থারাইটিস, এই বাতের সমস্যা ভীষণ রকম বাড়ে। হাঁটু মুড়ে বসে কাজ করতে সমস্যা হয় ইত্যাদির কারণে, এবং চোখের সমস্যা হয় ইত্যাদির কারণে স্লো হয়ে যায় এবং স্পিডও বয়সের কারণে কমে যায়। ফলে বয়স্ক বিড়ি ওয়ার্কার অনেকেই অন্য কাজে শিফট হয়ে যায়। এই অন্য কাজগুলির মধ্যে সুতো জরির কাজ, সুপারি কাটার কাজ, হুগলি জেলার বিস্তীর্ণ অঞ্চলে সুপারি কাটার কাজ ইত্যাদিতে অনেকে যুক্ত হয়। আর আমাদের যারা বিড়ি যে স্টাইলটাই হতো, সেটা আগে হচ্ছে কারখানা ভিত্তিক ছিল। সেখানে শ্রমিকরা সকালে যেতেন কাজ করতে এবং নির্দিষ্ট সময় বাড়ি আসতেন। তাদের ওয়ার্কিং আওয়ার ছিল, ওয়ার্কিং শিডিউল ছিল এবং ওভার টাইমের পয়সা ছিল। তারপরে গোটাটি হঠাৎ করেই হয়ে গেল, নিজেদের কিছু কিছু সেলফ হেল্প গ্রুপ ছিল, হঠাৎ করে ভীষণ রকম ভাবে সেটা ডিস্ট্রিবিউশনশিপ চালু হলো। বিড়ির মালিকরা তাতেও খুব ভীষণ লাভবান হলেন। এক একটা মালিক যা মুনাফা করতেন, সেই মুনাফা বেড়ে গেল প্রায় 18 থেকে 20% কাছাকাছি। ওনারাও মজা পেলেন। ফলে এটা খুবই পপুলার একটা নিয়ম চালু হলো যে বাড়িতে বাড়িতে লোককে পাতা মশলা দেওয়া হলো। মাঝখানে জন্ম নিল বলা ভুল, অনেকদিন ধরেই এরা ছিল মিডলম্যান বা মুন্সি। এই মুন্সিদের সংখ্যা ছিল অনেক কম আগের যে গভর্নমেন্ট ছিল সেই আমলে। এই মুন্সিদের সংখ্যা রাতারাতি বৃদ্ধি পেল এবং বর্তমানে দাঁড়িয়ে বিড়ি ওয়ার্কারদের সাথে মুন্সিদেরই যোগাযোগ, মালিকদের প্রায় কোনো যোগাযোগ নেই। একজন বিড়ির মালিক যদি বড় কোম্পানিগুলোর মধ্যে ধরা হয়, তাহলে কোটিপতিরও কোটিপতি, এরকম একটা জায়গায় তারা গেছে, তাদের মুনাফার পরিমাণ গেছে। পতাকা বিড়ির মালিকের কলকাতা জেলাতে শপিং মল আছে, হাসপাতাল আছে। সেই হাসপাতালে বিড়ি শ্রমিকের কোনো চিকিৎসা বা তার জন্য আলাদা কিছু ছাড় এরকম কিছু হয় না। আর ওখানে তুলনায় ছোট যেগুলো শিব শক্তি বিড়ি, কালিকা বিড়ি, এইগুলোরও মালিকের প্রভূত পরিমাণে মুনাফা জমা হয়েছে। আর মুন্সিরা বাড়ি বাড়ি গিয়ে এখন যে স্টাইল, তাতে পাতার মশলা সুতা এগুলো দিয়ে আসে
ওনারা বিড়ি বাঁধেন, বাড়ির যে মহিলারা আছে তারা বিড়ি বাঁধেন। ওদেরকে শেখানো হয় যে তোমরা যদি বাড়িতে বসে করো তাহলে ভাত চাপালে 2টো বিড়ি বাঁধলে, বাচ্চাকে চান করালে 2টো বিড়ি বাঁধলে তোমাদের কাজও হবে, কারখানায় গেলে তো আর বাড়ির কাজ হবে না, তোমার কাজও হবে, পয়সাও হবে, আবার বিড়িটাও বাঁধা হবে। কিন্তু তাতে যে আমার খাটনি প্রচুর বেড়ে যাচ্ছে এবং আমার ওয়ার্কিং আওয়ার কিছু থাকছে না, ওভার টাইমের পয়সা বলে কোনো কনসেপ্টই থাকছে না, সেটা এখানে চাপা পড়ে যাচ্ছে। আর এই সব থেকে বড় মুশকিলের পরে যদি প্রশ্ন করেন আমি ডিটেল করব, আমি চেষ্টা করছি টু দা পয়েন্ট উত্তর দিতে। এই আমাদের যে বিডি ওয়ার্কার তাদের সাথে মালিকের যেহেতু সম্পর্ক থাকছে না, এই মুন্সিরাই তাদের কাছে একটা ছোট মালিক হচ্ছে, তাই তারা কিন্তু শ্রমিক অ্যাজ এ ওয়ার্কার ওই মুন্সিদের খাতায়। বিড়ির যে রেজিস্টার্ড যে বিড়ির ইউনিয়ন, রেজিস্টার্ড যে একটা বিড়ির কোম্পানি, সেই কোম্পানির যে মালিক তাকে যদি আমরা কোনো রায় কোনো কিছু যদি আদালতে গিয়ে কেস কাবারি করে বেরও করে আনি, মালিকের খাতায় কিন্তু এই শ্রমিক হিসেবে রেজিস্টার্ডই নন। তিনি ওই মুন্সি তাকে পাতা মশলা দিয়ে গেছে, তাদের যাকে যাকে ইচ্ছে হয়েছে তাকে তাকে মালিকের খাতায় নাম তুলেছে, যাকে যাকে ইচ্ছে হয়নি তোলেনি। পশ্চিমবঙ্গের সব থেকে পদপৃষ্ট হওয়া এবং প্রচুর সংখ্যায় শ্রমিক থাকে এইরকম কোনো ইন্ডাস্ট্রি, বিড়ি কিন্তু অনেক রকমের আমাদের ইউনিয়ন হয় সিআইটিইউ এর আন্ডারে, বিড়ি কিন্তু ওয়ান অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল একটা ইউনিয়ন। সব থেকে পদদলিত ইন্ডাস্ট্রিগুলির মধ্যে চা আছে, বিড়ি আছে। এই বিড়ির ওয়ার্কারদের অবস্থা মানে দারিদ্র সীমা যেটা আছে তার নিচে তো মানে বহু সংখ্যায়। এদের হেলথ, এদের বাচ্চাদের লেখাপড়া, এদের ব্যাংকের হচ্ছে সুদ, ধার নেওয়ার প্রবণতা, ব্যাংক্রাফট হয়ে যাওয়ার প্রবণতা ইত্যাদি মানে সাংঘাতিক রকমের অবর্ণনীয় অসুবিধা আছে। এবং সরকার, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যে নীতি তাতে শোষণ খুব ভালোভাবে পরিলক্ষিত করা যায়। কেউ যদি এটাকে স্টাডির একটা মেটেরিয়াল হিসেবে নেয় তাহলে সে মানে পরিলক্ষিত করতে পারবে চেইন সিস্টেম শোষণ কাকে বলে। পরের প্রশ্ন। বেশ ভয়াবহ পরিস্থিতি বলেই মনে হচ্ছে আপনার কথাবার্তা শুনে। আমাদের দ্বিতীয় প্রশ্ন আপনাকে, বিড়ি শ্রমিকদের মজুরি কত হওয়া উচিত, আপনারাই বা কত দাবি করছেন সরকারের কাছ থেকে? বিড়ি শ্রমিকদের মজুরি যেটা বাস্তব, পশ্চিমবঙ্গের এক এক কোম্পানি এক এক জেলায় এক এক রকম ভাবে দেয়। আমরা যেটা দাবি করি তার 1000 বিড়ি পিছু 1000 বিড়ি বাঁধলে 300 টাকা, কিন্তু সেই ধারে কাছেও এখনো পর্যন্ত 380 টাকা হওয়া উচিত। আমরা যে হিসেব করি সেই হিসেবটা হচ্ছে আমাদের 7th পে কমিশনের পরে যে হিসাব অনুসারে হচ্ছে আমাদের 18,000 টাকা ন্যূনতম মজুরি ধার্য করা হয়েছিল, যেটা হিসেব করলে 2023 হিসেবে এসে দাঁড়ায় 26,000 টাকা, যে কারণে আমরা ন্যূনতম মজুরি বলি। ন্যূনতম মজুরি যেটা সরকারের আইন, সেই আইন অনুসারে কোনো শ্রমিকের উৎপাদন ব্যবস্থার উপর নির্ভর করবে না। পাউরুটি কারখানার শ্রমিক কত পিস পাউরুটি উৎপাদন করছেন তার উপর তার ন্যূনতম মজুরি নির্ভর করবে না। ন্যূনতম মজুরি সরকার দিতে বাধ্য একজন শ্রমিককে আইন অনুসারে এই দেশে, যাতে সে তার ছেলে মেয়ে নিয়ে খেয়ে পড়ে ন্যূনতম ভাবে বেঁচে থাকতে পারে। এটা তার বেঁচে থাকার জন্য সরকারের কাছ থেকে প্রাপ্য, সেই দেশের নাগরিক হিসেবে, শ্রমিক হিসেবে। সেই ন্যূনতম মজুরির কথা ধরলে 381 টাকা মতো 1000 বিড়ি প্রতি আমাদের দেশে দাঁড়ায়। সেইটা আমরা নিজেরা নেগোসিয়েশন করে আমরাই চাইছি কম 300 টাকা। সেখানে কোভিড পরবর্তীকালীন অবস্থা তো মারাত্মক হয়ে দাঁড়িয়েছিল। আমি 21 মাসের একটি প্রজেক্ট করি, তখন আমি ছাত্র ইউনিয়ন করতাম। 21 মাস আমি ওখানে গিয়েছিলাম, মূলত মুর্শিদাবাদের ফারাক্কা বেল্টে আমাদের পার্টি কমরেডরা ঠিক করে দিয়েছিলেন ওয়ার্কারদের বাড়ি বাড়ি আমি থাকতাম 1 মাস 1.5 মাস 2 মাস এরকম করে। তো স্যানিটারি কোনো সিস্টেম নেই, নেই, এসব তো ঠিকই আছে, মানে একদমই বাজে অবস্থা, সেসব তো খুবই মানে সমস্যা। কিন্তু সেখানে গিয়ে যেটা খুব রিমার্কেবল সেটা হচ্ছে কোভিডের সিচুয়েশনের সুযোগ নিয়ে ওই যেহেতু মালিকের কোনো ইয়ে নেই, মুন্সি হাতে এরা শ্রমিক, তাই আমি দেখেছি এরকম 1000 বিড়ি 80 টাকায় পর্যন্ত বাঁধিয়ে নিচ্ছে কোথাও কোথাও।
কোথাও কোথাও এইরকম ভাবে কাজ হচ্ছে যে মুন্সির কোনো একটি বাড়ি, সেই বাড়িতে গিয়ে এলাকার কিছু বিশেষ করে অল্প বয়সী মেয়ে তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই এলাকার যেটা বেতন, সেই বেতনের থেকে অনেক কম টাকায় তাদেরকে দিয়ে বাঁধানো হচ্ছে, এই বলে যে তাদের ডেলিকার বেতন ডেলি দিতে হবে। তুই একদিনে 1000 বিড়ি বাঁধবি, তুই একদিনে 80 টাকা পাবি। অথচ সেই যে এক এক জেলায় এক একটা নির্দিষ্ট রেট থাকে, সেই মজুরি রেট নিয়ে আমরা ইউনিয়ন থেকে বসি, বিডিও এসডিও অফিসে ঝামেলা ঝঞ্ঝাট হয় মালিকদের সাথে, করে সেই ফাইনালাইজ করতে হয়, তার নিচে কোনো কোম্পানি দিতে পারে না। এইবার আবারও ঘুরে ফিরে সেই একই প্রসঙ্গ, মালিক তো বলছে যে হ্যাঁ আমি দিচ্ছি, আমার খাতায় তো এরা শ্রমিক। এবার সেই যে গ্রামের যে শ্রমিকটা, সেই মজুরি যদি 180 টাকা ছিল, তাকে ঠেলে বুঝে ঠিক আছে করে 200 টাকাতেও নিয়ে যাওয়া পসিবল হয়, বা 190 টাকায় নিয়ে যাওয়া, মানে 3 মাস ধরে ও রাস্তা অবরোধ করে, ব্লক অফিস অবরোধ করে, হেনা তেনা করে 10 টাকা, মানে আমরা 50 টাকা দিই, নেগোসিয়েশন করে 10 টাকা মতো বাড়াতে পারা যায়। তো তাতেও যদি গিয়ে 180 টাকা, 85 টাকা, 90 টাকা করে আমরা কোনো কোনো জায়গায় আদায় করতে পেরেছি, সেইটা সেই মালিকের খাতায় যে শ্রমিক সে পাবে। আর এই মুন্সি যাদেরকে মানে অগুন্তি শ্রমিক গ্রামে পুষে রেখেছে, তাদেরকে হচ্ছে ওই 80 টাকা দিয়ে বাঁধাচ্ছে, আর ওদিকে জমা দিচ্ছে কিন্তু যখন ও মালিককে, তখন কিন্তু ওই 180 টাকা হিসেবে জমা দিচ্ছে। ফলে মাঝের টাকাটা মুন্সি খাচ্ছে। আর তাদেরকে দিয়েও যে যাদেরকে কিছু পরিমাণ এরকম এক এক জায়গায় সিস্টেম যে বাড়িতে ডেকে ডেকে বাঁধিয়ে নিচ্ছে, এবং তাদের সাথে এলাকার রাজনৈতিক দলের, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, অমুক নেতার ভাইজি, তমুক নেতার ভাইপো ইত্যাদি, মানে ভীষণ রকমের একটা চেইন সিস্টেমে যোগাযোগ তারা করছে কি বাড়ির উঠানে ডেকে মেয়েদের দিয়ে বাঁধাচ্ছে, এবং এই কাজটা করবার জন্য মানে ভীষণ কম মজুরি দিচ্ছে, এই বলে দিচ্ছে যে দিনের বেতনটা তাকে দিনে দেবে। কারণ এই যে আমরা বলি যে 1000 বিড়ি পিছু তাকে 180 টাকা দিতে হবে, মানে নেগোসিয়েশন করে দাঁড়ায়, এইটা 1 সপ্তাহে দেয়। মানে সপ্তাহের পাতা মশলা সুতা একদিনে দেয়, সপ্তাহের ওটা আবার মানে রিপিট করে 1 সপ্তাহ এসে বিড়ি নেয়, ওগুলো দেয়, আবার ওই 1 সপ্তাহের 1000 বিড়ি পিছু 7 দিনের পয়সা দেয়। এইবার ওটা যদি ওই জেলায় 150 করে হয়ে থাকে, তাহলে তাকে 80 টাকা দিয়ে বাড়িতে ডেকে বাঁধিয়ে নিচ্ছে, এই বলে তোকে আমি 150 দিতে পারবো না, কারণ আমাকে তো বিড়িগুলো ফেলে রাখতে হবে, বাড়িতে যদি ড্যাম খেয়ে যায় তুই 80 টাকা দিয়ে বেঁধে দে, কিন্তু আমি তোকে 1 সপ্তাহ দেরি করাবো না, তোকে 80 টাকাটা 80 টাকা দিয়ে দেবো। এবার সেই মানে 19 বছরের একটি গৃহবধূ, যার 14 বছর বয়সে বিয়ে হয়েছিল, যার কিনা 2টো বাচ্চা আছে, তার হাজব্যান্ড হচ্ছে পরিযায়ী শ্রমিক, সে বাঙ্গালোরে গিয়ে এই শর্তে কাজে লেগেছে যে কোনো একটি কনস্ট্রাকশন বিল্ডিং এ, যে 2 মাস সে কাজ করবে, তারপরে 1 লাখ টাকা পাবে। এবার 2 মাসের মাঝখানে সে চাকরি ছেড়ে আসতে পারবে না, 2 মাসে তার একটা পয়সা পাবে না, ওখানে গিয়ে চলে ভাড়া নিয়ে আছে। 2 মাসের মাঝখানে সে এলে ওই পয়সাটা তার মার গেল, 15 দিন, 20 দিন, 20 দিন যাই কাজ করুক, সে 2 মাস পরে 1 লাখ টাকা পাবে, তবে পাঠাবে। এই 2 মাসের মধ্যে ছেলের ব্রঙ্কাইটিস হয়ে গেছে, হাসপাতালে ভর্তি, পুরো শ্বশুর শাশুড়ি, ও পাল পরবের মানুষের অনুষ্ঠান আছে, শ্বশুর শাশুড়ি হাসপাতালে কোনো কারণে যেতে হলো, তো সেই বউটি গিয়ে সেই দিনের টাকাটা সেই দিনই লাগবে, তার জন্য 150 টাকা মজুরিকে স্যাক্রিফাইস করে 100 টাকায় বিড়ি মারছে, 80 টাকায় বিড়ি মারছে। অল্প বয়সী মেয়েরা বিয়ের খরচ জোগাড় করতে সেই দিনের পয়সা সেই দিনই কিছু একটা কিনবে, সেই কারণে এরকম কম বেতনে বাড়তে বাধ্য হচ্ছে, বা সরকার বাড়তে বাধ্য করছে। এবং বারবারই আমরা যখন বলছি মিডলম্যান মুন্সিগুলোকে সঙ্গে নিয়ে বসা হোক সেখানে, তার তো কোনো মানে হিসেব নেই, খোলা খাতা, মানে সেখানে মুন্সি দের নাম ঠিকানা সেগুলো কমপ্লিট ভাবে ক্লোজ করবে না, মানে আমাদের সামনে ডিসক্লোজ করবে না মালিক। যদি আমাদেরকে একটা ব্লক ধরে 20টা মুন্সির নাম দেয়, তাহলে দেখা যাবে সে মুন্সি হিসেবে ওইখান থেকে পারমিশন নিয়ে গেছে, মানে খাতায় কলমে সে মুন্সি হিসেবে নিয়ে গেছে, তো তার ভাইকেও মুন্সি হিসেবে কাজ করছে, তার ভাইজিও মুন্সি, ভাইজি না মানে তার বাড়ির পুরুষ সদস্য আরো 3 জন মুন্সি হিসেবে কাজ করছে, এবং 3 জনে ইনকাম করছে ওই বিড়ির মাঝখানের পয়সা ধরে। তো এইরকম ভাবে চলছে। এই যে মুন্সি যারা, এরা কি শাসক দলের কর্মী বা শাসক দলের মদতপুষ্ট? সেটা বেশিরভাগ ক্ষেত্রেই তারা শাসক দলের ভীষণই কাছাকাছি। এদেরকে আমি একদম ভিলেন বা এদেরকে চক্ষুশূল এরকম ভাবে প্রতিপন্ন করতে চাইছি না। এরা ঘটনাচক্রের সিস্টেমটার মধ্যে এমন ভাবে পড়ে আছে, এদের মধ্যেও অনেকে কিন্তু খুবই প্রান্তিক মানুষ,
তিনি হচ্ছে রাজনৈতিক দিক থেকে প্রান্তিক না হলেও তিনি সামাজিক দিক থেকে, তার জাতপাতের দিক থেকে, পয়সা কড়ির দিক থেকে তিনি কিন্তু প্রান্তিক মানুষ। কিন্তু তাকে পেশা হিসেবে এমন একটা জায়গা বেছে নিতে হয়েছে, এই মাঝখানের মুনাফার চক্করে গিয়ে তিনি দিনের পর দিন নিয়ম ভাঙছেন এবং ভেঙে তাকে পেট চালাতে হচ্ছে। আর যদি তিনি এটা না করেন তাহলে সত্যি সত্যি ওই অঞ্চলে কাজ নেই, তাকে কাজ খুঁজতে বাইরেই যেতে হবে, এছাড়া তার উপায় নেই। এবং হচ্ছে নানা কারণে আমি এই অঞ্চলে গিয়ে এতদিনের আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, একদম নির্দ্বিধায় এখানে কোনো ধর্মীয় ব্যারিকেড ছাড়া হিন্দু পরিবারেও আমার নিজের চোখে দেখা জন্ম নিয়ন্ত্রণের কোনো, মানে এটা তো বলা হয় বারবার আমাদের সরকারের পক্ষ থেকে হ্যামার করে করে বলা হচ্ছে একটি নির্দিষ্ট সম্প্রদায় জন্ম নিয়ন্ত্রণকে মানে না, হেনাতে না। এটা আমাদের মানে একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা, ওই এলাকায় ওই কনসেপ্টটাই নেই। এবং মা মানে কি পরিমাণ রক্তাল্পতায় ভুগছে, মায়েরও কোনো কনসাসনেস নেই। বাচ্চা জন্ম দিতে গিয়ে অগুন্তি অল্প বয়সী মা মারা যাচ্ছে। চাইল্ড ম্যারেজের কথা তো বাদই দিলাম, মানে 18 বছরের ওপরে মেয়েদের বিয়ের সংখ্যা খুব কম। এটা মানে এটা অন্য একটা রাজ্য, মানে এরকম জায়গায় গিয়ে মনে হয়। এবং মানে নির্দ্বিধায় হচ্ছে 14, 15, 16-র মধ্যে মেয়েদের তো বিয়ে দিয়েই দেবে বাড়ির লোক। বাচ্চা বাচ্চা ছেলে মানে কোনো কন্যাশ্রীর পয়সা আটকে রাখতে পারছে না কাউকে। যদি আটকে রাখতে পারতো তাহলে সেই ফলটা আমরা কোথায় এসে দেখছি, যে আমরা এই কথাগুলো বানিয়ে বলি না, ফলটা কয়েক বছর পরে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীর সংখ্যায় 4 লক্ষ, 4.5 লক্ষ, 4,81,000 করে মানে পরীক্ষার্থী কমছে। এমনি এমনি না, কলকাতা শহরে যত কমছে, হুগলি বর্ধমান অঞ্চলে যত, মানে মেন সদর শহরগুলো দুর্গাপুর, আসানসোলের মতো সদর শহরে যত কমছে, তার থেকে অনেক বেশি কমে যাচ্ছে এই গ্রামগুলিতে। এবং তারা হচ্ছে প্রচন্ড পরিমাণে ড্রপ আউট। আয়রন পিল স্বাস্থ্যকেন্দ্র থেকে ওই পঞ্চায়েত ভোটের আগে যেটুকু দেয়, তা বাদে আয়রন পিলের কনসেপ্ট নেই। ভীষণ পরিমাণে রক্তাল্পতায় ভুগছে এবং বাচ্চাদের মধ্যে বোন টিবির পরিমাণ মানে একদম ডিউ টু ম্যালনিউট্রিশন। এতগুলো বাড়িতে বাচ্চা এবং হচ্ছে পিঠ থেকে পা পর্যন্ত গোড়ালি অব্দি অংশটা অসম্ভব শুকানো, মানে পাঁজরগুলো, মানে পাঁজরের মাঝখানে চামড়াগুলো ভেতরে ঢুকে গেছে, মানে একদম পাঁজর উপরে উঠে এসছে। আর পেটটা প্রচন্ড ফোলা, আর চোখগুলোর হালকা হালকা হলুদ মানে রং, আর ঘাড়ের পাশটা ঠিক টিপলে দুটো লোব উঁচু হয়ে আছে। এটা একদম কমন ওখানে। তো মানে ওখানে হচ্ছে ওই যে যাচ্ছে, জমজমের জল দিয়ে চান করাচ্ছে, ঝাড়াচ্ছে, ফোকাচ্ছে, এইসব করে কোনো কেউ খাওয়া দাওয়ার ভালো করে মোটামুটি সার্ভাইভ করছে, কেউ সার্ভাইভ করছে না। বাচ্চা মারাও যাচ্ছে ব্যাপক পরিমাণে, কন্যা সন্তান হলে আরো অবহেলা। এবং হচ্ছে গিয়ে এই টিবির সংখ্যা ম্যালনিউট্রিশনে ভীষণ বাড়ছে এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিতে খাবারের পরিমাণ মানে বিশ্রী হয়েছে। এই জায়গাগুলো না, মানে আমি একবর্ণ বাড়িয়ে বলছি না, রাতে কোনো দিন ঘুমাতে গেলে অস্বস্তি শুরু হয়ে যায়। যে যখন দেখি খবরে মুখ্যমন্ত্রী বলছে যে আমার কাউকে ব্যক্তিগত আক্রমণ করবার কোনো ইচ্ছা, উদ্দেশ্য, শখ বা প্রয়োজন কোনোটাই নেই, কিন্তু যখন বলছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন দেওয়া হবে মিড ডে মিলে, মানে এইসব শাসককে মানে পার্ডন মি ফর মাই ল্যাঙ্গুয়েজ, থাপ্পড় মারা উচিত হচ্ছে ওয়ার্কারদের। মানে দল মত নির্বিশেষে ওয়ার্কারদের একজোট হয়ে এইসব শাসকদের মানে একদম কৈফিয়ত চাওয়া উচিত যে আজকে ভোট কিনতে এসে এতটা বেহায়া, এতটা নির্লজ্জ হতে পারে যে যারা ফ্রাইড রাইস চিলি চিকেনের কথা বলছে, দিনের পর দিন ম্যালনিউট্রিশনে বাচ্চার মৃত্যুর হার বাড়ে, দিনের পর দিন অর্ধেকটা করে ডিমের পয়সা পর্যন্ত এরা চুরি করে নিয়ে খেয়েছে। এদের এখানে যে চুরি কি ব্যাপক হারে গেছে, কোনো রাজনৈতিক দলকে দোষ দিচ্ছি না, চাইলে আমাদের ইউনিয়নেরও আরো অ্যাক্টিভিটি মানে আমাদের বাড়াতে পারি। আমি সবকিছু দায় স্বীকার করেও নিয়ে বলছি, একটা অঞ্চলে পুঁজিবাদী শাসক সে যখন ভীষণ রকমের করাপ্টেড হয়, এরা তো অর্গানাইজড কোনো পুঁজিবাদী দল না, যখন ভীষণ পরিমাণে করাপশন মানে এসেছি লুটে পুটে নিয়ে কদিন থাকবো জানি না, চলে যাব, তো এই জায়গায় যখন হয় তখন সেই অংশটাকে যে কিভাবে ছিমড়া করে এরা, না দেখলে কল্পনা করা যায় না। সেটা অন্য ক্ষেত্রে টোল প্লাজায় টাকা চুরি করছে, ও পুলিশ পাঠিয়ে ঠেঙাচ্ছে, এইগুলো একরকম বুঝলাম, কিন্তু মানে মানব সম্পদের থেকে পৃথিবীতে গুরুত্বপূর্ণ জিনিস তো কিছু নেই। মানুষগুলোকে এইভাবে চুষে খেয়ে ফেলছে,
একদম ডাং পোকার মতো, তখন মানে স্বাভাবিক এটা একটা অস্বস্তির কারণ হয় ওয়ার্কারদের নিয়ে কাজ করতে গেলে। বিভৎস বর্ণনা আপনার থেকে শুনছি পৃথা। সত্যি মানে এগুলো আমরা শহরে বসে কল্পনাও করতে পারি না, এবং যেহেতু মিডিয়ার আলো এর উপরে নেই সেই জন্য এই সমস্ত বিষয়গুলো চর্চায় নেই। শহরে মানুষ যারা তারা আমরা এগুলো সম্পর্কে প্র্যাকটিক্যালি কিছুই জানি না বলা যেতে পারে। মানে আপনার কাছে শুনে সত্যি মানে অবাক হয়ে যাচ্ছি যে এরকমও হচ্ছে অথচ আমরা জানি না। যাই হোক, আমাদের পরের প্রশ্ন। হ্যাঁ বলুন। মিডিয়ার প্রসঙ্গ আপনি আনলেন বলি আমি একটু ইন্টারাক্ট করলাম। এটা সময়সীমা আমি বোধহয় পেরিয়ে আসলে বলতে বলুন আপনি, বলুন। মিডিয়ার প্রসঙ্গটা এলো বলেই বললাম। আমি 2021-এর ইলেকশনে কাজ করার পর থেকে বহু মিডিয়া হাউস, মানে এটা আমি পার্টির মিডিয়া বলে আমি বলছি, যে জানি না আমি কতজন শুনবেন বা কতজনের কাছে পৌঁছবে, বহু মিডিয়া হাউস থেকে আমাকে তাদের প্যানেলে সন্ধ্যেবেলা যে চিৎকার চেঁচামেচি এবং গণহারে অসভ্যতা হয় সেখানে যেতে বলা হয়। এবং আমি একটা জিনিস বারবার বলি, আমার কোনো এইসবে যাওয়ার বিষয়ে অ্যালার্জি নেই, কিন্তু আমি যে ফিল্ডে কাজ করি সেই ফিল্ডটা যদি ইস্যু হয় আমি সেই দিন যাবো, যাই কাজ থাকুক যাবো। যদি না হয় তাহলে আমার ব্রাঞ্চে কাজ থাকবে, আমি অঞ্চলে কাজ করব। কুণাল ঘোষ কি কথা বলেছে তার উত্তর দিতে যাওয়া আমার কাজ না। একটা দিন গৃহ সহায়িকাদের বেতন বা বিডি ওয়ার্কারদের স্বাস্থ্য বা বিডি ওয়ার্কারদের মধ্যে এই যে লটারি, আমাদের ডিআর লটারির নাম করে একটা সিন্ডিকেট চালিয়ে এইরকম ভাবে ওই ছেলেপিলেগুলোর কাছ থেকে পয়সা চুরি করে নিচ্ছে সরকার। তাদের হচ্ছে বন্ধন ব্যাংকের ঋণ, মাইক্রো ফিন্যান্স কি হারে জর্জরিত করে বিডি ওয়ার্কারদের বাড়ির অল্প বয়সী বউকে মানে উলঙ্গ করে মেরেছে। বন্ধন ব্যাংকের ঋণ শোধ করতে পারেনি বলে সেই মেয়েটা গিয়ে সুইসাইড করতে বাধ্য হলো। এই মাইক্রো ফিন্যান্সের এবং আমাদের যে আমাদের যে মালিনী ভট্টাচার্যের যে ইয়েটা চলে, আমাদের কি পুনর্নবা বলে ওমেন্স কমিশনের যারা সদস্য ছিলেন তারা যেটা চালান, সেখান থেকে ওরা একটা ফর্ম ছাপায় মাইক্রো ফিন্যান্সের কি অবস্থা দেখবার জন্য। আমি 200টার মতো ফর্ম নিয়ে গিয়ে 2000 মতো ফর্ম নানা জায়গায় গিয়ে ওয়ার্কারদের দিয়ে পূরণ করে। তো এইগুলো একটা দিন ওদেরকে আমি মানে 41-42 বার বলে আমি অনুরোধ করে একদিন মানে 365 দিনের মধ্যে একটা স্লট মানে রিকোয়েস্ট করেও আমি বলতে পারলাম না, মানে বলাতে পারলাম না। এই সমস্যাগুলো লোকের কাছে আলো দেবে না, এটা মিডিয়া স্ট্র্যাটেজি, সরকারের স্ট্র্যাটেজি। সমস্যাগুলো আলো পাবে না, এইগুলো মানে একটা সামাজিক পরিকাঠামোয় দাঁড়িয়েছে এবং পোকামাকড়ের মতো শ্রমিকরা মরবে, এটা নানাভাবে পিষ্ট হয়ে মানে মারা যে যাবে তারা বুঝতে পারবে না। আগে মারা যেত বুঝতে পারতো। আমরা দেখতে পাচ্ছি তো যে সিলিকোসিস নিয়ে কি হচ্ছে। মোবাইলে একটা দামি মোবাইল থাকবে, সেটা নেট ফ্রি করে দেওয়া হবে, রিল দেখতে দেখতে খুন হয়ে যাবে লোকটা, মানে কাঁদতে কাঁদতে ধুকতে সে তার ফিলও হবে না, সে মরে যাচ্ছে। এইরকম যে পরিস্থিতিটা নিয়ে যাওয়া হচ্ছে, সেটাই আলো না ফেলার যত রকম বন্দোবস্ত সরকার করতে পারে করছে, ধর্ম দিয়ে করছে, বদমাইশি করে করছে, ইত্যাদি দিয়ে করছে। এবং 5 বছর পর পর আসছে নির্লজ্জের মতো ভোট চাইতে, এদেরই ভোট চাইতে, এদের ট্যাক্সের পয়সায় এরপর এমএলএ এমপি হবে এই জায়গায়, এবং 5 বছরে 20 দিন হচ্ছে আইন তৈরি করতে যাবে, সেলফি তুলবে, তারপর বাতিল হয়ে যাওয়া অভিনেতা অভিনেত্রী তাদের সারা জীবনটা এই ট্যাক্সের পয়সায় পেনশন নিয়ে কাটিয়ে দেবে। যার যদি ভবিষ্যতে কোনোদিন আর সিনেমা না পাই তাহলে আমার এমপি শিপের পেনশনটা রইলো, যে পেনশনের টাকা এরা গুনবে, এরা প্রত্যেকটা বিডি ওয়ার্কার গুনবে। এই ব্যবস্থা দিনের পর দিন চলতে দেওয়া যায় না, কোথাও একটা গিয়ে থামাতে হয়। এবং এই না থামালে ঘাট ধরে না, এটা এমনি থামবে না, কারণ এটা একটা পুরো সিন্ডিকেট চলছে। থামানোর জন্য যা করবার দরকার করতে হবে, তাতে কটা লোককে এটা ভেবে নিতে হবে যে জীবনে আর কিছু করার নেই, শুধু এই কাজটাই করার আছে। এবং সেরকম ডেডিকেটেড লোক ঘটনাচক্রে এই পার্টিটা করতে গিয়ে আমি দেখেছি আছে, সেই ডেডিকেশন পার্টি ওয়ার্কারদের মধ্যে আছে। চকচকে ঝকঝকে মুখ না, নাম জানে না, গ্রামের কোনো না কোনো প্রান্তরে পড়ে আছে, খেটে যাচ্ছে এবং কন্টিনিউ এই বিডি ওয়ার্কারদের নিয়ে তার হচ্ছে 365 দিন 24 ঘন্টা ভেবে যাচ্ছে। তো কিছু লোকের এই ডেডিকেশন এই সিস্টেমটাকে ভাঙার জন্য কার্যকরী হবে। হ্যাঁ সরি, বলুন। হ্যাঁ, এবার আমাদের পরের প্রশ্ন আপনাকে, আমাদের 3 নম্বর প্রশ্ন।
পশ্চিমবঙ্গ সরকার কি এই শ্রমিকদের জন্য নির্দিষ্ট কোনো সামাজিক প্রকল্প চালু করেছেন? পশ্চিমবঙ্গ সরকার কিছু প্রকল্প চালু করেছে, কিছু প্রকল্প কেন্দ্রীয় সরকারেরও আছে। আগের সরকারের আমল থেকে ছিল, কিছু নতুনও চালু হয়েছে। ই শ্রম পোর্টালে নাম তুললে কিছু কিছু পাওয়া যাবে এরকম বললো। ই শ্রম পোর্টালে নাম তোলার পরেও অনেক কিছু দাবি দেওয়া হয়েছে, সেগুলো পূরণ হয়নি। যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দুটো, একটা হচ্ছে গৃহ ঋণ পায়, ঘর তৈরির টাকা পায়। সেইটা দুবার এসেছে। প্রথমবারেরটা আমাদের ইউনিয়নের মধ্যে অন্তত বলতে পারি বেশ কিছু 60% শ্রমিকের কাছে পৌঁছানো সম্ভব হয়। দ্বিতীয়বারের টাকাটা এক কিস্তি এসে তারপরে আর আসেনি। এইবার মুশকিল হচ্ছে যে ওয়ার্কারদের, প্রত্যেকে তো ইউনিয়নের মেম্বার না, যে ওয়ার্কারদের আমরা যোগাযোগ করেছি, যাদেরকে নিয়ে এসেছি, তারা প্রথম কিস্তির টাকাটা পেয়ে দ্বিতীয় যখন পাচ্ছে না, তখন তো স্বাভাবিক যে গিয়ে আমাদের যে ইউনিয়নের লোক গিয়ে বলেছে তাকে জিজ্ঞাসা করছে যে এই তো ফর্ম ফিল আপ করলো, একবার টাকা এলো, দ্বিতীয়বার এলো না কেন। এবং এই যে দ্বিতীয়বারের টাকা থেকে বন্ধ করলো, এইটার কোনো অ্যানাউন্সমেন্ট করলো না। আর তার বাড়ি তৈরির পয়সা যখন সে নিচ্ছে, সে তো ইট তুলে আলাদা করে একটা মানে কাঠামো তৈরি করে অর্ধেকটা নিয়ে সে বসে আছে, নিজের যে বাড়ির সঞ্চয় সেটুকু ঢেলে দিয়েছে, দিয়ে মাঝ রাস্তায় সে পড়ে আছে। মানে বাড়িটা দুর্বিষহ অবস্থায় তখন সে পড়লো। কিছু তার যা জমানো ছিল, কিছু জিনিস বিক্রি করার ছিল, সেগুলো করে সে একটা ব্যবস্থা করে তখন মাঝ রাস্তায় মানে না এগোতে পারছে না পিছোতে পারছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হলো। সেই গৃহ ঋণের পয়সা এখনো দিতে শুরু করেনি। আরেকটা আছে বাচ্চাদের, দিদি ওয়ার্কারদের বাচ্চাদের একটা করে স্কলারশিপ আছে, সেই স্কলারশিপের টাকাও এরা বন্ধ করে দিয়েছে। এই স্কলারশিপের টাকাও আসছে না, নানাবার বলে ভোটের আগে কিছু জায়গায় এসে পৌঁছেছে, এখনো পর্যন্ত সেই টাকা বন্ধ আছে। আর সরকারি পরিষেবা বলতে এইগুলো নিয়ে যতবারই কথা বলতে যাওয়া হচ্ছে, ততবারই হচ্ছে যে তোমরা তো বিডিও এবং এসডিও অফিস থেকে বারবারই জানানো হচ্ছে এরা প্রত্যেকেই তো মেয়ে ছেলে, কাজে কন্যাশ্রীর টাকা তো এমনি দিচ্ছি, আবার আলাদা করে কি ওয়ার্কার হিসেবে মানে কন্যাশ্রীর টাকা দিচ্ছি, লক্ষ্মী ভান্ডারের পয়সা দিচ্ছি, আবার আলাদা করে করে কি দেবো এদেরকে। তো সেখানে এদের বাকি যে সুযোগ সুবিধাগুলো, সেগুলোর ব্যাপারে মানে সরকারি কোনো সেরকম ভাবে আসে না। এবং অন্যান্য ক্ষেত্রেও যেগুলো বারবার বলছি, সরকারি স্বাস্থ্যকেন্দ্রে আয়রন টয়লেট থেকে শুরু করে খাবার দাবার সেগুলো সম্পর্কেও মানে সরকার উদাসীন, দিচ্ছে না, চুরি হচ্ছে, ইত্যাদি। খুবই সঙ্গীন পরিস্থিতি। আমাদের পরের প্রশ্ন আপনাকে, এই শ্রমিকদের সন্তানরা লেখাপড়া করার বা স্কুলে যাওয়ার সুযোগ পায়, তারা বড় হয়ে কি এই পেশাতেই আসছে নাকি তারা অন্য পেশায়ও যাচ্ছে? তাদের মধ্যে যারা মেয়ে আছে, সেই বাচ্চাগুলোর অন্য পেশায় যাওয়ার যাদের ইচ্ছে ছিল তাদের আর উপায় হলো না, তারা বিডি ওয়ার্কারদের মেয়ে আবার বিডি ওয়ার্কারই হতে হলো। হয়তো বাবা মা কিছুটা নিমরাজি বা কিছুটা চাইলেও করতে পারতো, কিন্তু সেই পরিস্থিতি ছাড় দিল না। সেই সময়ের একটা ফ্যামিলিতে বিড়ির থেকেও অনেক বেশি রোজগার হতো, তার কারণ বাড়ির যে পুরুষ ওয়ার্কার সে বিড়ির মিলে কাজ করতো, বিড়ি সেঁকা এবং প্যাকেজিং এর কাজ হতো। সেই জায়গাগুলো আস্তে আস্তে চলে গেল, তারা চলে গেল পরিযায়ী শ্রমিক হিসেবে। ফলে বাড়িতে যে আয়টা সেটা ছাড়েন না, সেটা 2 মাস পরে একটা লপ্তে টাকা আসবে, 3 মাস পরে একটা লপ্তে টাকা আসবে, এইরকম একটা হয়ে গেল। সেইখানে থাকা খাওয়ার খরচ আছে ইত্যাদিতে অনেক মেয়েরই মানে এটা মেয়েদের সংখ্যাটা মানে বেশ বেশ বড়, যে এই পেশাতে আসতে বাধ্য হচ্ছে একরকম। আর মানে হাতের কাছেই মজুরিটা শুরু করি পাচ্ছে, ফলে বাধ্যই হতে হচ্ছে না চাইতে। আর ছেলেদের মধ্যে এই পেশায় আসার প্রবণতা খুব কম, এরা পড়ে না তো বেশিরভাগই পরিযায়ী শ্রমিক হয়ে চলে যায়। মানে ক্লাস 6-7 পড়া ছেলে বাইরের রাজ্যে চলে যায় এবং পরিযায়ী শ্রমিক হয়ে চলে যায়। আর মুশকিলের কথা হচ্ছে যে যখন আমাদের নর্থ ইস্টে হচ্ছে যে ব্রিজ, মণিপুরের ওই জায়গায় যখন ব্রিজ ভেঙে পড়লো বা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, এখান থেকে যে ওয়ার্কাররা যায় প্রত্যেক ক্ষেত্রেই জেনারেল কম্পার্টমেন্টে যায়, তো ওই একটা করে টিকিট কেটে, পিএনআর নাম্বার থাকে না, ওই কম্পার্টমেন্ট গুলো তছনছ হয়ে গেলে সেখানে রেলের মানে ডেড বডির এগেনস্টে ক্ষতিপূরণ চাওয়ার পয়সাটাও থাকে না। ওইখানে যারা মারা গেছে ওরকম ভাবে তাদের যেটুকু জমানো পয়সা নিয়ে ফিরছিল সেগুলো লাশের ওখান থেকে লুট হয়ে গেছে,
বিডি ওয়ার্কার মা আর বয়স্ক বাবা দুজন যাচ্ছে মুখের ঢাকা সরিয়ে সরিয়ে কোনটা আমার ছেলে খুঁজতে। স্কুল ঘরে লাইন দিয়ে ওরকম লাশ রাখা হয়েছে। ট্রেন অ্যাক্সিডেন্টে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় আমি নিজেও গেছিলাম, সেখানে আমাদের অভিজ্ঞতা কি। তো পিএনআর নাম্বার ছিল না বলে ছেলে চলে গেল বাইরের রাজ্যে কাজ করতে গিয়ে, কিন্তু ওই যে যাত্রী পিছু যে ক্ষতিপূরণ রেল ডিক্লেয়ার করলো সেটাও পেল না। এই আর কি। এরা স্কুলে যায়, এদের ছেলে মেয়েরা স্কুলে যায়, লেখাপড়া করে? স্কুলে যাওয়ার প্রবণতাও আছে, স্কুলে যায়, কিন্তু ওই একটা সময়ের পর স্কুল ছুট হতে শুরু করার প্রবণতা খুব বেশি। ছেলে বাচ্চা বয়সে কিন্তু স্কুলে যায়, মানে স্কুলে যাচ্ছে না এটা কিন্তু না। আচ্ছা, আপনাকে আমাদের পরের প্রশ্ন, এই অঞ্চলের মানুষদের মধ্যে অন্য রাজ্যে কাজের খোঁজে যাওয়ার প্রবণতাটা কেমন, কতটা? খুব বেশি, খুবই বেশি। যারাই হচ্ছে বিশেষ করে এই গুজরাট এবং মহারাষ্ট্রে সোনার কাজ আর কনস্ট্রাকশনের কাজ, দক্ষিণ ভারত বাঙ্গালোরে বিশাল, দিল্লির থেকে হচ্ছে গাজিয়াবাদ বা ওই জায়গাগুলো যারা যায়, নয়ডা ইত্যাদি, গুরগাঁও, এইগুলোর প্রচুর হাই রাইজ বিল্ডিং এবং ইন্ডাস্ট্রিয়াল এলাকা হয়, কিছুটা হরিয়ানার দিকটা। এইগুলো সবই হচ্ছে যে কনস্ট্রাকশন ওয়ার্কারদের একটা বড় অংশ পরিযায়ী শ্রমিক। ওখানে আমি মাঝখানে একটি দুর্ঘটনার জন্য যোগাযোগ করি, তো সেখানে একটা জিনিস দেখি যে একটা চলে হচ্ছে 17টা বিছানা, তাতে বাস করেন, মানে এখানে বিডি ওয়ার্কারদের ছেলেরা গেছে, তাতে বাস করেন 35 জন। মানে একটা গ্রুপের হচ্ছে রাতের ডিউটি, এবার ফলে ওই এক গ্রুপ আসে, এসে ওখানে ঘুমায়, আর এক গ্রুপ রাতের বেলা চলে যায়। এইভাবে ওরা গিয়ে বাইরে থাকে এবং বিডি ওয়ার্কারদের বাড়ির লোকেদের খুবই বেশি প্রবণতা বাইরে কাজ খোঁজার। এইভাবে আবার কিন্তু মেয়েদের ট্রাফিকিং এর একটা রাস্তাও খুলছে, মানে ছেলেরা যাচ্ছে ওয়ার্কার হিসেবে, তাদের একটা মানে হাল হদিস থাকছে, কিন্তু আবার মেয়েদের ট্রাফিকিং এর সংখ্যাও কিন্তু এই বাইরে কাজ খুঁজতে গিয়ে বাড়ছে, সেটাও এরকম দালাল চক্র মারফত ইত্যাদি। ভয়াবহ। আপনাকে আমাদের শেষ প্রশ্ন, ন্যূনতম মজুরি ছাড়া সরকারের কাছে আপনাদের আর কি কি দাবি আছে? আমাদের সব থেকে আগে দাবি সামাজিক সুরক্ষা। আমাদের যে কদফা সামাজিক সুরক্ষা আছে, সেই কদফা সামাজিক সুরক্ষা সরকারকে অবিলম্বে মানে দিতে হবে। বিডি ওয়ার্কারদের হেলথের ইস্যু নিয়ে সরকারকে অবিলম্বে ভাবতে হবে, কারণ এই হাঁপানি বা ইত্যাদি রোগ এর মধ্যে ভীষণই কমন। সেইখানে চিকিৎসা করতে গেলে সরকারি ন্যূনতম সাহায্য সহযোগিতা পাওয়া যায় না। এইরকম ঘটনাও ঘটেছে যে জন্ম নিয়ন্ত্রণের কথা বলতে যাওয়া হচ্ছে বিডি ওয়ার্কারদের, তো তারা আপাতত রাজি হয়ে হাসপাতালে গিয়ে ওই জিঙ্ক ক্লিপ লাগিয়ে দেয়, জিঙ্ক বলছি কপার ক্লিপ লাগিয়ে দেয়, ওই ফেলোপিয়ান টিউবের মুখে ক্লিপ লাগানো বলে ওটাকে। গ্রামে এসে বিড়ির মুন্সি পয়সা দিয়ে একটা মানে প্লাস্টার ছাড়া বাড়ি করেছে, সেইটা হাসপাতাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাদের মানে জাস্ট দুটো এরকম লোহার বেড, একটা করে পাইপের ডগায় হচ্ছে সেলাইন ঝোলানো, তারা হচ্ছে সেলাইন দিচ্ছে করছে। সেইখানে ওই উইদাউট মানে কোয়াক ডাক্তার, মানে ঠিকঠাক কোনো ডাক্তার নেই, রেজিস্টার্ড কোনো হাসপাতাল কিছু মানে নার্সিংহোম না, সেখানে ভর্তি করিয়ে মানে ওই বলছি আমি আর কি যে বাইরে থেকে মানে হাতুড়ে দিয়ে ওই যে ক্লিপ মানে বাইরের থেকে চিমটে দিয়ে টেনে বের করা হয়। লিড করে অর্ধেক মেয়ে ওখানে মারা যায়, যারা বেঁচে থাকে বাড়ি ফিরে আবার কয়েক মাসের মধ্যে কনসিভ করে। এইরকম মানে দালাল চক্র। এবং তারপর যে বাড়ি ফিরে কনসিভ করলো, তাতে হচ্ছে ওই পয়সাটাও বিড়ি বেঁধে শোধ করে। ওর যে ওই অপারেশন করে ক্লিপটা খুলে দিলে ওই পয়সাটা ও আবার মুন্সির কাছে বিনা পয়সায় বিড়ি বেঁধে শোধ করে। এইরকম কিছু কিছু ওই জায়গাগুলো আগে ছিল, তবে এটা নির্দ্বিধায় বলা যায় যে ওই হাসপাতাল হাতুড়েগিরি এখন কমানো সম্ভব হয়েছে। এইটা জানার পর বিডিও এবং এসডিও অফিসে লিখিত ডেপুটেশন দেওয়া হয়। দীর্ঘদিন আমাদের মুভমেন্ট চলে এবং এইগুলো একদম মানে গ্রামে গ্রামে ঢুকে বন্ধ করার ব্যবস্থা করা গেছে। এটা হয়েছে আপাতত, কিন্তু
মানে চোরা পথে এদেরকে দিয়ে খুব তাড়াতাড়ি নানাভাবে ইউজ করে নেবো, এই মানে প্রবণতাটা ভীষণ রকমের এই অঞ্চলে আছে। তো এই দাবি দাওয়াগুলো, এদের সামাজিক সুরক্ষাটা আগে দেখতে হবে, হেলথ ইস্যুস গুলো আগে দেখতে হবে, এদের যে গৃহ নির্মাণ যে এদের পাওয়ার কথা পয়সা গৃহ নির্মাণে, সেই টাকাটা এদের দিতে হবে। ন্যূনতম বেতন মজুরি সরকারের আমাদের দাবিকে মানতে হবে, ওটা রাজ্য দিলে 300 টাকা করতেই হবে। আর হচ্ছে যে এদের বাচ্চাদের যে স্কলারশিপ, সেই স্কলারশিপের পয়সা দিতে হবে। আর এইরকম ভাবে মুন্সি ভিত্তিক এই সংখ্যাটাকে কমিয়ে বন্ধ করে দিতে হবে। শ্রমিক কারখানায় থাকবে, কারখানার ওভার টাইমের পয়সা পাবে, শ্রমিকের 8 ঘন্টা ডিউটি। এই প্রত্যেকটা মহিলা শ্রমিক হচ্ছে আগে শ্রমিক, তারপর অন্য কিছু। এরা প্রত্যেকের কারখানায় গিয়ে বিধিবদ্ধভাবে কাজ করবে এবং শ্রমিকের প্রাপ্য পয়সা গন্ডা বুঝে বাড়ি আসবে, এটাই আমাদের দাবি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ কমরেড পৃথা। আপনার থেকে আমরা অনেক কিছু জানলাম এই ইন্ডাস্ট্রি সম্পর্কে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই বিড়ি ম্যানুফ্যাকচারিং বা তৈরি করা, এটা যে একটা ইন্ডাস্ট্রির তকমা একে দেওয়া আছে, এটাই বোধহয় আমাদের মধ্যে অনেকে জানতেন না। এবং সত্যি তাই, একটা বিশাল সংখ্যক মানুষ এখানে কাজ করেন, তাদের কোনো রকম কোনো সামাজিক সুরক্ষা নেই, তাদের ন্যূনতম মজুরি নেই, তাদেরকে শ্রমিকের মর্যাদাও দেওয়া হয় না। তো এইরকম একটা পরিস্থিতি সম্পর্কে আপনি আমাদের জানালেন। আমাদের শ্রোতারা নিশ্চয়ই আপনার এই বক্তব্য থেকে তারাও অনেক কিছু জানলো, শিখলো। অনেক ধন্যবাদ আপনাকে। শ্রোতাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের এই পডকাস্ট @CPIMWB এই স্পটিফাই চ্যানেলটি ফলো করবেন, সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।